ডিএ ডিএ কথাটা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ মহার্ঘ ভাতা। মাননীয় হরিশ ট্যান্ডন মহাশয় বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে এই ডিএ কনসেপ্টটা এসেছিল। কেন জানেন তো? ধরুন আমি তো সেক্রেটারিয়েটে কর্মরত ছিলাম, একটা সেক্রেটারিয়েটে নীতি নির্ধারণ করা হয়। এখন এই যে নীতি নির্ধারণ করা হয় সেটা ইমপ্লিমেন্ট করে সরকারি কর্মচারীরা, যে কোনো জায়গায় সরকারি কর্মচারীরা। এখন সরকারি কর্মচারীদের যদি দিনের পর দিন এই যে বেতনটা কমতে থাকে জিনিসপত্র বৃদ্ধির জন্য, তাহলে তাদের কি হয়? মাথায় একটা চাপ পড়ে। কারণ তারা তো একটা হয়তো ধরুন লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে বা একটা জায়গা কিনেছে, একটা ছোট স্কুটি কিনেছে, তাদের তো সেগুলো তো মাস গেলে তো তাদের ইনস্টলমেন্ট দিতে হয়। এখন আমি যদি একটা ফ্ল্যাট কিনি এবং সেই ফ্ল্যাটে যদি 20,000 টাকা ইনস্টলমেন্ট হয়, আমার কি হবে? যে পরের মাসে আমার কাছে তো টাকা নেই। এদিকে আমাদের সরকারি এমন একটা কাজ দিয়েছে না, সেই কাজটা আমি একটা ভুল করে ফেললাম। আর যে ভুল করলাম, মাথায় চাপ আসছে তো, যে ভুল করলাম, সরকারের কোটি কোটি টাকা একদম নষ্ট হয়ে গেল। অর্থাৎ সেই কারণেই যাতে কর্মচারীরা সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারে, তার জন্য তাদের বেতন যাতে কোনোভাবে কমে না যায়। বছরে 3% ডিএ, 3% ইনক্রিমেন্ট দিয়ে বেতন বৃদ্ধি হয়। কেন? ওই একই অল ইন্ডিয়া, মানে দেখা যাচ্ছে যে এই 3% বেতন বৃদ্ধি না করলে তাদের বেতনটা সমতা আসবে না। কিন্তু তারপরে যে ডিএটা এই যে এইচআরে আছে, এইচআর এটা কমিয়ে দিয়েছে 3%। ডিএ পৌনঃপুনিক আমাকে জানুয়ারিতে দিলে পর পাবো। এখন জানুয়ারির ডিএটা যদি 12 মাস পরে দেয় এবং 12 মাস যদি আমাদের বকেয়া রেখে দেয়, অর্থাৎ মেরে দেয়, সরকার তার তহবিল বৃদ্ধি করে, তাহলে আমরা দুর্বল হব না? ডিএ সরকারকে দিতে হবে, অবশ্যই ডাইনামিক, অর্থাৎ মহার্ঘ ভাতা। মাননীয় হরিশ ট্যান্ডন কেন ডিএ দেওয়া হয়, ডিএর কনসেপ্টটা কি, সেটাও ব্যাখ্যা করেছে। ওখানে ব্যাখ্যা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন ডিএ। ওখানে একটা কমিটি হয়েছিল, কমিটি সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সমাজকে কাজের সময় যদি তার মস্তিষ্ক স্থির না থাকে, তাহলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। তাই এই ডিএটা দিতে হবে, এবং সেই সময় নাম করা হয়েছে মাগ্গি ভাতা বা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। ওরা বলবে, এটা স্বাভাবিকভাবেই বলবে যে সত্যি কথা বলতে কি, সরকার মনে করছে সরকার বোকামি করছে। এই যে বড় বড় ব্যারিস্টার আইনজীবী যে সকল কথাগুলো বলে 25% দিতে বলেছিল, দেখুন সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্য যে এবারের ভোটটা যাতে উতরে যায়, ও পারবে না জিততে। তাহলে 25% যদি ডিএটা সরকারি কর্মচারীদের দিয়ে দিত, তাহলে কি হতো? অন্তত পরবর্তীকালে যে আরও 75% বাকি থাকতো, সেটার শুনানি হয়ে যাওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট করতে করতে হয়তো এবার ভোটটা পেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও করলো না। অর্থাৎ দেখুন, 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরি করতে করতে বেকার হয়ে গেছে, একটা চাপ আছে। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ ডিএ পাচ্ছে না, তার একটা চাপ আছে। 32,000 প্রাইমারি শিক্ষক কি হবে আমিও জানি না, আপনিও জানেন না। সেটা যদি এরকম একটা 26,000-এর মতো দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই, তাহলে তো আরও বিপদ। তাহলে 25% দিলে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ কিছুটা সন্তুষ্ট হতো। যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা কিছুটা সুরাহা পেত। তারা তো এই ডিএ মামলা শেষ হতে হতে বহু কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী তারা চলে গেছে। এর যে অভিশাপ মুখ্যমন্ত্রীকে কিন্তু বহন করে চলতেই হবে। যে পঞ্চম বেতন কমিশনের যে ডিএটা একদম শেষে এসে 125% দিয়েছে, 125% 1/1/19 দিয়েছে, 1/1/20 বেতন কমিশন করেছে।
এবার বেতন কমিশনের যে বেতনটা বৃদ্ধি হবে কিসের ভিত্তিতে হয়? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে হয়। কেন্দ্রীয় সরকারও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা মানে বেতনটা বৃদ্ধি করে। কেন্দ্রীয় সরকারের সর্বনিম্ন বেতন ছিল 7,000 টাকা, তাতে তারা প্রথম তাদের হয়েছে তারা 2.57 গুণিতক ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস 2.57 গুণিতক বেতন বৃদ্ধি করেছে, তাতে তাদের হয়েছে 18,000 টাকা। আমাদের 1 নম্বর বেতন ছিল 6,600 টাকা, ঠিক সেম এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই 2.57 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছে, তাই আমাদের হয়েছে 17,000 টাকা। ঠিক এর আগে চতুর্থ বেতন কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেতন বৃদ্ধি হয়েছিল 1.86 গুণিতক, হ্যাঁ আমাদেরও কিন্তু 1.86 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। এবং আমি আপনাকে আজ বলে রাখছি, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের 55% ডিএ 1/7/2025-এ আরও 3% ডিএ হতে চলেছে। 55 সঙ্গে 3 58%। আমি আবারও বলছি, আমাদের এখন 18, এই 58% যতদিন না কমপ্লিট হতো, মাননীয় মুখ্যমন্ত্রী তো নির্দিষ্ট নিয়ম মানছে না, কিন্তু ওখানে এসে নিয়মটা মানতে হবে, ওখানে কিন্তু 58%ই তাকে করতে হবে। অর্থাৎ যখনই এবার 58% বেতন যোগে যখন কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশনের বেতন হবে, ঠিক সেম আমাদের হয়তো সেটা গিয়ে চলে যাবে 30-এ, কিন্তু ওই কেন্দ্রীয় সরকার যে গুণিতক বেতন বৃদ্ধি করবে আমাদেরও ওই 58% ডিএ হবে, তারপরে সেই গুণিতকই বেতন বৃদ্ধি হবে, এটা আমি বলে নিলাম। অর্থাৎ তাহলে আমরা বারংবার বলছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুসারে বেতন বৃদ্ধি হয়, এর অন্যথা কিচ্ছুভাবে করতে পারে না। অত সোজা ব্যাপার না। সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তার যা ইচ্ছে তাই করবে, সেটা রাজ্য সরকারি কর্মচারীরা মেনে নেবে। সেটা যদি এই যে যারা বড় বড় আইনজীবী ব্যারিস্টার সহজ জবাব করেছে, আমরা বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে।